এবার এক বড় ক্রিমিনাল মানে বড় এক দুর্নীতির মাস্টার মাইন্ডের নাম কিন্তু সামনে এসছে, যেই মাথাকে এবার কিন্তু পুলিশ নিজের হেফাজতে নিয়েছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো যে সেই দুর্নীতির বড় মাথাটি কে। প্রথমত আপনাদেরকে বলি যে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে ফের আলোচনার কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা মইদুল ইসলাম। বুঝতে পারলেন, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো অভিযোগের তদন্তে গতি এসেছে। সেই আবহে সোমবার ভোরে ডায়মন্ড হারবার এলাকা থেকে মইদুল ইসলামকে আটক করে পুলিশ। মানে এই মইদুল ইসলাম হচ্ছে গিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এর নাম জড়িত। আর এই যে বড় মাথা, বুঝতেই পারছেন টিএমসির এই গুন্ডাগর্দিরা, এই মাথাকে কিন্তু পুলিশ এবার রীতিমতো গ্রেপ্তার করেছে। পুলিশের সূত্রে খবর, তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি মইদুল ইসলামকে ডায়মন্ড হারবার থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমা পড়া একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ইসলাম একসময় সিপিএম ঘনিষ্ঠ ছিলেন, বুঝতে পারছেন। পরে রাজনৈতিক শিবির পরিবর্তন করে তৃণমূলে উনি কিন্তু যোগ দেন। প্রথমত অন্য পার্টি, পরে কিন্তু উনি তৃণমূলে আসেন। পরবর্তীতে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে তার নাম উঠে আসে এবং শিক্ষা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। মানে টিএমসির বেশ এক মানে উনি বেশ এক গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠেন। বিগত কয়েক বছরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগে জমা পড়েছিল বলে সূত্রে জানা গেছে। এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযানও চালানো হয়েছে। সেই সময় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক কিন্তু চর্চা শুরু হয়েছিল। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের নথি নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। এই মইদুল ইসলামের বিভিন্ন নথি এবার কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ভোরে তিনি এলাকা ছাড়ার চেষ্টাও করেছিলেন বলে সন্দেহ করে হটুগঞ্জ এলাকার থেকে তাকে আটক করা হয়। পুলিশ কিন্তু খবর পায় যে উনি এলাকা ছাড়ছেন, যার জন্য পুলিশ কিন্তু সেখানে একদম পৌঁছে যায়। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি জিজ্ঞাসাবাদের দিনও মইদুল ইসলামকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল বলে তদন্তকারী মহলের দাবি। রাতের দিকে তিনি বাড়ি ফেরার পর থেকেই তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল বলে জানা যাচ্ছে। উল্লেখ্যভাবে কয়েকদিন আগেই সম্ভাব্য আইনি পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন মইদুল ইসলাম। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে বর্তমান পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্ত আরও গভীর হতে পারে, তবে গ্রেপ্তারি বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এই মাথা যে বিভিন্ন দুর্নীতি মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি, হুমকির অভিযোগ, বিভিন্নভাবে এই মানুষটি কিন্তু কুকারনামায় জড়িত, যেখানে তার এমনভাবে এই সমস্ত অভিযোগ জমা পড়েছে, বহুদিন ধরে জমা পড়ছে, কিন্তু ফাইনালি সরকার পাল্টেছে। আর বুঝতেই পারছেন টিএমসির সমস্ত গুন্ডাগর্দি, ক্রিমিনাল, বড় মাথা, সব প্রভাবশালী ব্যক্তিদের কিন্তু এবার সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, তাদেরকে এক এককে টেনে ইঁদুরের গর্ত থেকে সামনে নিয়ে আসা হচ্ছে। ঠিক সেইভাবে মইদুল ইসলাম বুঝতে পেরেছেন বলে উনি এলাকা ছেড়ে উনি কিন্তু পালানোরও চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ তার আগেই সেই জায়গাতে পৌঁছে যায় আর ব্যাস পুলিশ তাকে আটক করে। এবার দেখুন যে আরেক বড় মাথা, যেই মাথা মেয়েদের সাথে অত্যন্ত অশ্লীল মানে তার সাথে ব্যবহার করতো, শুধু করতো না, রীতিমতো মেয়েদেরকে সে থ্রেট দিত, নির্যাতন করত, শারীরিক সম্পর্ক করার জন্য রীতিমতো মেয়েদেরকে সে বাধ্য করতো, রীতিমতো এমনভাবে চাপ সৃষ্টি করতো যাতে মেয়েটি তার সাথে এই সম্পর্কে, অশ্লীল সম্পর্কে আবদ্ধ হয়। এবার সেই ব্যক্তিটি কে আপনাদেরকে বলি যে টলিপাড়ার দাপটের পরে এবার মারাত্মক আর্থিক কেলেঙ্কারি ও হেনস্থার অভিযোগে 3
স্বরূপ মানে এই যে কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি বা হেনস্থার অভিযোগ, মেয়েদেরকে রীতিমতো হেনস্থা করা তার অভিযোগ এবার পুরোপুরি আঙুল গেছে গিয়ে স্বরূপ বিশ্বাসের দিকে। আর শুধু মুখে নয়, পুরো প্রমাণ সহ। নিউ আলিপুরের রাস্তায় দোকান করার ছাড়পত্র দেওয়ার নামে এক মহিলার থেকে নগদ 80 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এই স্বরূপ বিশ্বাস, এই ব্যক্তিটির নামে একাধিক আপনাদেরকে তথ্য দিয়েছি, কারণ এই ব্যক্তিটি সুবিধের নয়। এই ব্যক্তিটি নিজের প্রভাব খাটিয়ে টিএমসির আমলে সে বিভিন্নভাবে বিভিন্ন নিম্ন যারা তার থেকে নিম্ন মানে বলতে কি তার থেকে প্রভাব কম, যারা একদম সাধারণ তাদের উপর প্রভাব খাটাতো আর নিজে যেভাবে ব্যবহার করতে চাইতো সেভাবে ব্যবহার করার জন্য তাদেরকে রীতিমতো বাধ্য করা হতো। দেখুন, তার কাছ থেকে 80 লক্ষ টাকা দাবি করেছিল। এখানেই শেষ নয়, ওই মহিলাকে ক্লাবে একা ডেকে অশালীন ইঙ্গিত করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনায় নিউ আলিপুর থানায় একটি নতুন লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা, মানে যেই মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে সেই মেয়েটি এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারিনী জানিয়েছেন, নিউ আলিপুর এলাকায় একটি দোকান করার অনুমতি উনি কিন্তু চেয়ে তিনি প্রথমে স্বরূপ বিশ্বাসের স্ত্রী তথা স্থানীয় কাউন্সিলর জুই বিশ্বাসের দ্বারস্থ হয়েছিলেন। মানে স্বরূপ বিশ্বাসের স্ত্রী যিনি সেখানকার কাউন্সিলর ছিলেন, আর ওনার কাছে কিন্তু প্রথমত দ্বারস্থ হয়েছিলেন, মানে জুই বিশ্বাসের কাছে। কাউন্সিলর জুই বিশ্বাসই তাকে সমস্ত বিষয়ে কথা বলার জন্য তার স্বামীর স্বরূপ বিশ্বাসের কাছে পাঠায়। বুঝতে পারছেন? মহিলার দাবি, এরপর স্বরূপ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে দোকান পাইয়ে দেওয়ার নাম করে এক ধাক্কায় 80 লক্ষ টাকা চেয়ে বসেন। স্বরূপ বিশ্বাস ভাবুন কতটা ধুরন্ধর, কতটা পিশাচ টাইপের মানুষ, যে এক মহিলা তার দোকানের জন্য তার কাছ থেকে মানে সাহায্য চাইতে গেছে যে দোকানটা আমার চলে যাচ্ছে বা দোকানটা কোনো মতো করে আমাকে পাইয়ে দিন। তার কাছ থেকে দাবি করা হয় 80 লক্ষ টাকা। শুধু তাই নয়, এখানেই স্টপ নয়। দেখুন, উনি এখানেই থামেননি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ওই মহিলাকে সুরুচি সংঘের ক্লাবে একা দেখা করার নির্দেশ, মানে ওনাকে রীতিমতো বলা হয় মেয়েটিকে। এটি উনি রীতিমতো মানে বলতে পারেন যে মেয়েটিকে চাপ দিলেন যে এই সম্পর্কে কথা বলার জন্য সুরুচি সংঘের ক্লাবে আসো, আমরা একা দেখা করে সেখানে কথা বলে নেব। সেখানে দেখা করতে গেলে স্বরূপ বিশ্বাস তাকে কুপ্রস্তাব দেন। বুঝতে পারছেন? সেই ব্যক্তিটি, এই স্বরূপ বিশ্বাস, এই নোংরা মস্তিষ্কের মানুষটি তার কাছ থেকে প্রথমত টাকা চাই, দ্বিতীয়ত তাকে অফার দেয় যে একা দেখা করুন, আমরা এই বিষয়ে কথা বলে নেব, এখানে বলবো না। ওখানে যখন মেয়েটি দেখা করতে যায় তো এই ব্যক্তিটি তাকে কুপ্রস্তাব দেয়। আর শুধু তাই নয়, অত্যন্ত অশালীন ইঙ্গিত করেন বলে থানায় স্পষ্ট জানিয়েছেন ওই মহিলা। সম্প্রতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের মাঝে এই নতুন এফআইআর রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনায় কাউন্সিলর জুই বিশ্বাসের ভূমিকা নিয়েও এখন বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে আলিপুর থানার পুলিশ। এবার বুঝতে পারছেন, এই নোংরা মস্তিষ্কের মানুষগুলো, যারা তার থেকে নিচু শ্রেণী, যারা অসহায় বা যারা মনে করে এই সমস্ত ব্যক্তির কাছে গেলে আমরা হয়তো কিছু হলেও একটু সাহায্য পাব, শুধু সাহায্যের জন্য এই সমস্ত ব্যক্তির কাছে যায় আর তারা নিজেদের প্রভাব খাটিয়ে মেয়েদের সাথে অশালীন ব্যবহার করতে চায়, তাদেরকে রীতিমতো নিজের বেড পার্টনার বানাতে চায়, রীতিমতো তাদের কাছ থেকে টাকা থেকে শুরু করে বিভিন্নভাবে সুবিধা তারা নিতে চায়। এবার বুঝতে পারছেন যে এই মানুষগুলো কিভাবে তারা নিজেদের শুধুমাত্র পার্টির তৃণমূলে থেকে তৃণমূলের প্রভাব দেখিয়ে, মানে নিজেদের একটা প্রভাব খাটিয়ে কিভাবে এই নোংরামি কাজগুলো দিনের পর দিন চালিয়ে গেছে।
যার জন্য দেখছেন না যে এই মানুষটাকে নিয়ে টলিপাড়ায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা মুখ খুলেছেন, বিভিন্ন প্রডিউসাররা মুখ খুলেছেন, এক এক করে এক এক ব্যক্তি মুখ খুলছেন। অনেকে বলছেন যে এই মাথা দীর্ঘদিন ধরে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, মানে রীতিমতো তার পারমিশন ছাড়া টলিপাড়ায় কিচ্ছু হতো না, কেউ কাজও অবধি করতে পেত না। ওই যতক্ষণ না পারমিশন দিবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না, বুঝতে পারলেন? আর আপনারা জানেন মমতা ব্যানার্জি, হ্যাঁ, মমতা ব্যানার্জি দৌড়ে গেছেন, গিয়ে উনি রীতিমতো কোর্টে হাজির হয়েছেন। আর সেখানে মমতা ব্যানার্জিকে নিয়ে কটাক্ষ করেছেন একাধিক ব্যক্তি। মানে মমতা ব্যানার্জি কি বাড়িতে সময় কাটছে না দিদি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে? মানে রীতিমতো উনি সরেননি, ওনাকে সরানো হয়েছে। উনি তো কোনো মতোই নিজের মানে এই যে মুখ্যমন্ত্রী যে গদি, সেই গদিটা উনি ছাড়তে চাননি। যাই হোক, এবার দিদির হয়তো সময় বাড়িতে কাটছে না। দেখুন, বলছে ভবানীপুর বিধানসভার নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে হাইকোর্টে চলে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তবে কী কারণে হাইকোর্টে এসেছেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি, বরং দাবি করেন যে এই বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল সংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে কথা বলবে। তবে সূত্রের খবর, ভবানীপুরে যে বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিতেছেন সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন মমতা। মমতা হার মানবেন না, কথাই বলে না, সব শেষ তারপরেও হার মানবেন না। দায়ের করেছেন হলফনামা, অভিযোগ তুলেছেন যে ভোট গণনায় কারচুপি হয়েছে, আবার ভোট হলে আবার হারবেন মমতা, কটাক্ষ বিজেপির। যদিও সেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, পদ্ম শিবিরের নেতাদের দাবি ক্ষমতা হারানোর পরে বাড়িতে বসে আর সময় কাটছে না, সময় কাটাতে হাইকোর্টে এলেন বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। সেই সঙ্গে তারা দাবি করেছেন ভবানীপুরে আবার নির্বাচন হলে ফের হারবেন মমতা ব্যানার্জি। হারের হ্যাট্রিক বলা হচ্ছে যে শুভেন্দুর কাছে 2021 সালে নন্দীগ্রামে হেরেছেন, 2026 সালে ভবানীপুরে হেরেছেন মমতা, করে ফেলবেন বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। মানে আগেও হেরেছেন, আবারও হারবেন। বলছেন যে এমনিতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে চাননি মমতা। গত 24শে মে মমতা বলেছিলেন 4 তারিখে কাউন্টিং হয়েছে, এই 20 দিন মুখ বুজে সব কিছু সহ্য করেছি আমি নয়, বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছে, 12 জন মানুষ মারা গিয়েছেন, খুন হয়েছেন, আত্মহত্যায় বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে। বলছে মমতা ব্যানার্জি বলছেন ইলেকটেড বডিকে কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, কাউন্টিং রিগিং করা হয়েছে দাবি মমতার। মমতা বলেছিলেন আমিও প্রশাসনে চালিয়েছি, আমাদের সময়, বলছে যে আমাদের সময়ও প্রায় 30% পঞ্চায়েত বিরোধীদের ছিল, এবার জিতেছে তারা। কই, তাদের অফিসে তো তালা দেয়নি। একটা নির্বাচন হয়ে গেলে এটা কি সত্যি নির্বাচন হয়েছে, নাকি নির্বাচনের নামে প্রহসন হয়েছে? সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জি অভিযোগ করেন কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা। আমাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিজেপির লোকেরা সিআরপিএফের ড্রেস পরে ঢুকে গিয়েছে কাউন্টিং সেন্টারে, ইভিএমের মেশিনের রিপোর্ট চাই আমাদের, উপরওয়ালা দেখছে, আপনি বাংলাকে লুট করেছেন, আপনার দিল্লি চলে যাবে। মমতা ব্যানার্জি এটা মোদিকে, নরেন্দ্র মোদি মানে আমাদের প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জি কোথাও না কোথাও একটা থ্রেট দিয়েছেন যে ভগবান উপরে দেখছেন, দিদির এখন ভগবান উপরে নজর আসছে, ঠিক আছে, এতদিন আসছিল না। তো যাই হোক, বলছেন ভগবান উপরে দেখছে, আপনি বাংলা লুট করেছেন, দিল্লি যাবে, কারণ সামনেই কিন্তু আমারও ভোট। তো যাই হোক, কী হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন। তবে বিশ্বাস করুন, তৃণমূলের যে সমস্ত ক্রিমিনাল বড় মাথা, প্রভাবশালী মাথা, যারা এতদিন লুচ্চা লাফাঙ্গা নিজেদের প্রভাব খাটিয়ে এই নোংরামিগুলো করেছে, তাদের আর ছাড় নেই। কারণ মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি ইঁদুরের গর্ত থেকে, বিশ্বাস করুন, হাত দিয়ে না বেরোলেও ওদেরকে চিমটা দিয়ে, সারাশি দিয়ে, যাই হোক টেনে বের করবে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন।